অর্থনৈতিক সংকট, সুশাসনের অভাব, অনিয়ম, দুর্নীতি আর সীমাহীন অব্যবস্থাপনার এই সময়ে সরকার গঠনের দ্বার প্রান্তে বিএনপি 2 দশক পর ক্ষমতা দিতে যাওয়া দলটির জন্য তাই প্রধান চ্যালেঞ্জই হবে এসব সামাল দেয়া, নতুন এক সম্ভাবনা সৃষ্টি করা, বিশেষ করে নিয়ন্ত্রণে আনতে হবে জিনিসপত্রের দাম, বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের মাধ্যমে গতি আনতে হবে কর্মসংস্থানেও, ব্যাংক ও আর্থিক খাতের স্থিতিশীলতায় নিতে হবে কার্যকরী বেশ কিছু উদ্যোগ। তাই বিশ্লেষকরা মনে করছেন প্রত্যাশা আকাশ সমান থাকলেও কঠিন হবে এর বাস্তবায়ন। আরো জানাচ্ছেন মইনুল হাসান। অভাবনীয় জনসমর্থনে 2 যুগ পর আবারও দেশ পরিচালনার পথে বিএনপি, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে পারে চলতি সপ্তাহেই। আওয়ামী আমলের ভঙ্গুর অর্থনীতি হাতে নিয়ে গেল 1.5 বছরে তা সামাল দেওয়ার চেষ্টা ছিল অন্তর্বর্তী সরকারের, যদিও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি সব ক্ষেত্রে। তাই বিএনপির সামনে চ্যালেঞ্জ সেসবের মোকাবেলার মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ করা। দীর্ঘদিন ধরেই দেশের মানুষের জন্য বড় আতঙ্ক হয়ে আছে চড়া মূল্যস্ফীতি। নীতি প্রয়োগ কিংবা বাজার ব্যবস্থাপনার চেষ্টায়ও সাফল্য আসেনি খুব একটা। তাই নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জই হবে এই সূচক কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেয়া। লুটপাট আর পাচারে ক্ষতবিক্ষত ব্যাংক ব্যবস্থায় গ্রাহক আস্থা ফেরাতে কাজ করতে হবে নিবিড়ভাবে। এছাড়া অনিয়ম দুর্নীতি নির্মূলের মাধ্যমে নিশ্চিত করতে হবে সুশাসন। কিন্তু এই অচলায়তন ভাঙা কতটা সহজ হবে নতুন সরকারের জন্য? ডে 1 থেকে তারা যদি সিগন্যাল দেন অতীতের মতো ভবিষ্যৎ হবে না, তাহলে কিন্তু ওইটাই একটা বড় ধরনের সিগন্যাল যাবে অর্থনীতিতে, যেটা পরবর্তীতে অন্যান্য জায়গায় ওইটা যাবে। যদি আমরা প্রথম 2 বছরের মধ্যে সিগনিফিক্যান্ট রিফর্ম মেজার্স না দেখি, তাহলে বুঝতে হবে যে আমাদের অর্থনীতির যে সমস্যাগুলো সেগুলো থেকেই যাচ্ছে এবং সাধারণ মানুষের সেখান থেকে কোনো সুফল পাবে না। দেশে দীর্ঘদিন ধরেই থমকে আছে সরকারি বেসরকারি বিনিয়োগ, তৈরি হচ্ছে না প্রত্যাশিত কর্মসংস্থান, ফলে শিক্ষিত বেকারের সংখ্যা এখন রেকর্ড অবস্থানে। উপযুক্ত পরিবেশ নিশ্চিতের মাধ্যমে এই সূচকে উন্নতি ঘটাতে হবে নতুন সরকারকে। অবকাঠামো দুর্বলতা, জ্বালানি সংকট সমাধানে নিতে হবে কার্যকর উদ্যোগ। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে ফেরাতে হবে বিনিয়োগকারীদের আস্থা। সেই সাথে এলডিসি উত্তরণ, রাজস্ব বাড়ানো ও প্রয়োজনীয় সংস্কারে হতে হবে সমান মনোযোগী। বিনিয়োগ এবং কর্মসংস্থান, যেটা একটা বড় ধরনের এখন সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে, সেখানে আমাদের বিনিয়োগ পরিস্থিতি উন্নত করা, অবকাঠামোগত বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া, এটা আমাদের করতে হবে। ঋণও তো একটা খুব বড় মানে রিপেমেন্ট অব্লিগেশনে আমরা চলে গেছি। ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন ছাড়া আমার কোনো উপায় নেই। সেই জায়গায় অনেক রিফর্মস বাকি, এবং এটা কালকে থেকেও রিফর্ম শুরু করলে এটার সুফল পেতে পেতে এটা মধ্যম মেয়াদী সুফল পাওয়া যাবে। সুশাসনের ক্ষেত্রে দুর্বলতা মানুষের কাছে প্রতীয়মান হয়, তাহলে কিন্তু ওইটা 1-1.5 বছর লাগবে না, প্রথম থেকেই মানুষ একটা হতাশার মধ্যে পড়ে যাবেন। বিশ্লেষকরা মনে করেন স্বজনপ্রীতি ও রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে শুরু থেকে সতর্ক থাকতে হবে নতুন সরকারকে। তখন তারা গণতান্ত্রিক সরকারের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল হয়। মইনুল হাসান, 71, ঢাকা। গেল 1.5 বছরে সাধারণ মানুষের মৌলিক প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে আশা জাগিয়েও কমানো যায়নি জিনিসপত্রের দাম, বিপরীতে কমেছে কাজের সুযোগও। তাই নতুন সরকারের কাছে এসব বিষয়ে কার্যকর উদ্যোগ চান নিম্ন আয়ের জনগোষ্ঠী, স্বস্তি চান বাড়ি ভাড়া সহ অন্যান্য খরচেও। রিয়াদ সুমনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মেজবা হাসান। 70 বছর বয়সী সাইফুল ইসলাম তার কারুকাজ করা মাটির আসবাবপত্র বিক্রি করে 30 বছর ধরে সংসার চালাচ্ছেন তিনি। তার তৈরি পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যায় মাঝে মধ্যে, কিন্তু তাতেও জীবনযুদ্ধ বদলায়নি সাইফুলের। প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির তালিকায় দীর্ঘ। তাই হয়তো দেশে নতুন সরকার এলে নতুন করে আশা দেখেন এই জ্যেষ্ঠ নাগরিক। আমাদের নতুন সরকারের কাছে চাওয়া হলো যে আমাদের স্থায়ী একটা ব্যবস্থা যদি উনি করেন। রহিমা বেগমেরও অপ্রাপ্তি বেহিসাব। প্রতিদিন তার বিক্রি করা ফুলে হাসি ফোটে কত শত মুখে। কিন্তু রহিমার দুশ্চিন্তা কমে না বাড়ি ভাড়া আর সংসারের খরচ মেটানোর চিন্তা। তবুও তিনি আশায় বাঁচেন সন্তানদের নিয়ে 3 বেলা খাবার খাওয়ার। ঢাকা যা কাজ করে ঢাকার টাকা ঢাকায় চলে যায়, বাসা ভাড়া, ময়লার টাকা, কারেন্ট বিল সব চলে যায়। কাঁচামালের দোকানে কোনো কিছুর তো দাম কম না। এই বাবা মেয়ের প্রত্যাশা আর প্রাপ্তির সমীকরণও অভিন্ন। তাদের চাওয়া যাপিত জীবন আরো সহজ হোক। সিএনজি নিয়ে ঘুরতে যেতাম, এখন
হাটে যাওয়ার চেষ্টা করি, কারণ এই সাধ্যের ভিতরেই তো দিন যাপন করছি। অর্থনীতির জটিল সমীকরণ না বোঝা সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন সরকারের হাত ধরে কমবে জীবনযাত্রার খরচ, থাকবে কাজের নিশ্চয়তা। গরিব মানুষ যারা আছে তারা যাতে একটু তাদের স্বাবলম্বীর মধ্যে চলাফেরা করতে পারে, যেমন আমাদের মধ্যবিত্তের মধ্যে যারা আছে যেন শুধুমাত্র চলতে পারি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি না পায় সেটা আমাদের কামনা থাকবে। যারা বেকার আছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক। সরকার গঠন করলে বসলে করবে যে অটো উপরে চলবো না তো আমাকে একটা অভাব সৃষ্টি হয়ে যাব। নতুন বছর কিংবা নতুন সরকার, সাধারণ মানুষের প্রত্যাশা থাকে স্বস্তির। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়ে নির্বাচিত সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা তাদের জীবনযাত্রার মান আরও সহজ হোক। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। ফেব্রুয়ারির অর্ধেক সময় দেশে প্রবাসী আয় এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ ডলার, যা আগের বছর একই সময়ের চেয়ে বেড়েছে ৪.৫%। বাংলাদেশ ব্যাংক এমন তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের শুরু থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এলো ২০৭৮ কোটি ডলার, যার আগের অর্থবছর একই সময় ছিল ১৭২৬ কোটি। সেই হিসাবে আয় বেড়েছে ৩৫২ কোটি বা ২০.৪%। এদিকে ফেব্রুয়ারির ১০ তারিখ পর্যন্ত দেশের মোট রিজার্ভ ৩,৪৩১ কোটি ডলার। IMF এর গণনা পদ্ধতি BPM 6 অনুযায়ী তা ২,৯৬৯ কোটি, যা আগের বছর একই সময়ের চেয়ে ৯২৭ কোটি ডলার বেশি। অর্থবছরের ৬ মাসে কেবল ঢাকা জেলায় প্রবাসী আয় এসেছে ৬২৮ কোটি ৮০ লাখ ডলার, যা এই সময় আসা মোট আয়ের প্রায় ৩৯%। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয় যে ৬ মাসে মোট প্রবাসী আয় আসে ১,৬২৮ কোটি ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি আসে ঢাকা জেলা বিভাগের ১৩ জেলায় ৮৬১ কোটি। দ্বিতীয় সর্বোচ্চ আয় ছিল চট্টগ্রাম বিভাগে ৪৩৪ কোটি, আর চট্টগ্রাম বিভাগের মধ্যে একক সর্বোচ্চ আয় আসে চট্টগ্রাম জেলায় ১৩৯ কোটি। প্রতিবেদন অনুযায়ী এই সময়ে সর্বোচ্চ ২৫৪ কোটি ডলার রেমিটেন্স আসে সৌদি আরব থেকে, আর দ্বিতীয় সর্বোচ্চ আসে যুক্তরাজ্য থেকে ২০৭ কোটি মার্কিন ডলার। ভোটের পর প্রথম কার্যদিবসে বড় উত্থান পুঁজিবাজারে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে ২০০ পয়েন্টের মতো। একই সঙ্গে লেনদেন ছাড়িয়েছে ১৩০০ কোটি টাকা, যা গেল ৫ মাসের মধ্যে সবচেয়ে বেশি। শুধু তাই নয়, এদিন বাজার মূলধনও বেড়েছে ১২,০০০ কোটি টাকা। বাজার সংশ্লিষ্টদের মত, নতুন সরকারের ওপর আস্থার প্রতিফলন পড়তে শুরু করেছে বাজারে। বিস্তারিত মেজবা হাসানের রিপোর্টে। আওয়ামী আমলের শুরুতে বড় ধরনের পতনের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি পুঁজিবাজার, বরং গেল ১.৫ দশক ধরে একরকম অবহেলিত ছিল অর্থনীতির গুরুত্বপূর্ণ এই ক্ষেত্র। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কিছু উদ্যোগ নিলেও তাতেও আস্থা ফেরেনি বিনিয়োগকারীদের। তবে সেই আস্থা যেন আবারও ফিরতে শুরু করেছে নির্বাচনের পর। রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বাড়ে ২০১ পয়েন্ট বা ৪.৫%। এমন উত্থান দেখা যায়নি গেল ১.৫ বছরেও। অন্যদিকে লেনদেনও ছাড়ায় ১৩০০ কোটি টাকা, যা ৫ মাসের মধ্যে সর্বোচ্চ। আর এর প্রভাবে বাজারে মূলধন বাড়ে ১২,০০০ কোটি। আমরা দীর্ঘদিন বলেছিলাম যে এই কমিশনের কারণে কিন্তু মার্কেট আগাইতে পারে নাই। তো আজকে যেহেতু সেই পরিবর্তনের একটা আভাস আমরা পেয়েছি, সেই আভাসের কারণে জনগণ এবং বিনিয়োগকারীরা বাজারমুখী হচ্ছে। নতুন যে সরকার আসছে তাতে তার দেশের অর্থনীতি ঠিক হবে এবং পুঁজিবাজার ঠিক হবে। আমরা এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিভিন্ন সিদ্ধান্তের কারণে আমরা অনেকে পুঁজি হারিয়েছি। তো এখন আমরা আজকে দেখছি খুব ভালোভাবেই বাজারটা ফিরে আসছে। বিশ্লেষণ বলছে মাত্র ৩০টি বাদে এদিন বেড়েছে সবগুলো শেয়ারের দাম। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের সমান্তরালে ঊর্ধ্বমুখী ছিল চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জ। বাজার সংশ্লিষ্টদের মতে নতুন বাস্তবতায় আস্থা ফিরতে শুরু করেছে বিনিয়োগকারীদের, যার প্রভাব পড়েছে বাজারে। আজকেরটা তো হচ্ছে ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য ইনভেস্টার্স কনফিডেন্স ইনটু দ্য new government or upcoming government. They will do as what they have committed. সেটারই রিফ্লেকশনটা হচ্ছে আজকে আমাদের এই সার্চটা দেখতে পাচ্ছি, এবং এটাকে আমরা সাস্টেনেবল করতে চাই। এদিন সিএসির প্রধান সূচকও বাড়ে ৩.৫%। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।
রমজান ঘিরে ব্যস্ততা বাড়ছে মুসলিম বিশ্বে, তবে অর্থনৈতিক চাপে কমেছে কেনাকাটা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে মূল্যস্ফীতি জাঁতাকলে নাজেহাল সাধারণ মানুষ, তাই দাম নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিয়েছে দেশগুলোর সরকার। নাদিয়া ইসলাম তুলি জানাচ্ছেন বিস্তারিত। দরজায় কড়া নাড়ছে রমজান, আর এই নিয়ে ব্যস্ততা বাড়ছে মুসলিম বিশ্বে। এরই মধ্যে কেনাকাটার প্রস্তুতি সারছেন বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ। কিন্তু চলতি বছর ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপে নাজেহাল তারা। জানুয়ারিতে দেশটিতে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৩.৫৫%, যা আগের মাসে ছিল ২.৯২%। প্রতি বছর রমজান ঘিরে দেশটিতে মাংসের চাহিদা বাড়লেও এবার সে হার নেমেছে অর্ধেকে। আমরা আগে দিনে ১০০ কেজি পর্যন্ত মাংস বিক্রি করতাম, কিন্তু এখন সর্বোচ্চ ৫০ কেজি বিক্রি করছি। দাম বেশি হওয়ায় মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, আর তাই বাজারে ক্রেতা কম। একই অবস্থা আরেক মুসলিম দেশ পাকিস্তানেও। বাজারে ভিড় বাড়লেও খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে নাজেহাল সাধারণ। মূলত দুর্বল রুপির মান, জ্বালানির মূল্য বৃদ্ধি আর IMF সমর্থিত অর্থনৈতিক সংস্কারে বাড়ে খাদ্যপণ্যের দাম। ফলে ২০২৩ সালে এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতির কবলে পড়ে দেশটি, যা ৪০% কাছাকাছি। যদিও সময়ের সাথে তা নেমে এসেছে ৫.৮%। তবে রমজান ঘিরে এবার ৩৮ বিলিয়ন রুপির ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছে দেশটির সরকার। গত বছর রমজানের প্রয়োজনীয় বেসন, ডাল, রান্নার তেল এবং অন্যান্য জিনিস মানুষ ১০ কেজি করে কিনত, কিন্তু এখন পণ্যের দাম বাড়ায় মাত্র ৫ কেজি কিনতে বাধ্য হচ্ছে। দাম বাড়ার তালিকা থেকে বাদ যায়নি ইউরোপের মুসলিম দেশ তুরস্কও। জানুয়ারিতে দেশটির মূল্যস্ফীতি ছাড়ায় ৩০% ঘর। তাই রমজানের আগে খাদ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে দেশটি। সরবরাহ চাহিদার ভারসাম্য বজায় রাখতে মুরগির মাংস রপ্তানি বন্ধ রেখেছে আঙ্কারা। এদিকে রমজানের বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতও। অনুমোদন ছাড়া দাম বাড়ানো যাবে না ৯টি খাদ্যপণ্যের। এছাড়া অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে পরিদর্শন করবে ৪২০টি বাজার, এমন উদ্যোগ সরকারের। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজন। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।